প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা নতুন দশম শ্রেণীতে উঠেছ তাদের ক্ষেত্রে ইতিহাসের এই ধারণা বিষয়টি তোমাদের প্রথম ইউনিট টেস্টে অন্তর্ভুক্ত করা আছে। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণা বিষয়ে কোন কোন বিষয়গুলি আলোচনা করা হয়েছে, আধুনিক ইতিহাস চর্চার কোন কোন দিকগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য, কিংবা এই নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো এবং নতুন সামাজিক ইতিহাসের বা আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলি কী কী, কতটা গুরুত্বপূর্ণ, এই সামগ্রিক বিষয় নিয়েই এই ইতিহাসের ধারণা বিষয়টি অধ্যায়ের আলোচনা। আমি এই ইতিহাসের ধারণা অধ্যায়ের আলোচনাটি দুটি পর্বে আলোচনা করব। আজকের প্রথম পর্বে আলোচনায় রেখেছি নতুন সামাজিক ইতিহাস কী এবং নতুন সামাজিক ইতিহাসের আলোচনার দিকগুলি কী কী। এজন্য আমি এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে লেখকের বইটি ব্যবহার করে হয়ে থাকে সেই বইটি থেকে আলোচনা করব। একটি হচ্ছে ইতিহাস ও পরিবেশ, ডক্টর জি.কে. পাহাড়ি, অন্যটি হচ্ছে ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা। আরেকটি হচ্ছে, এটাও বিশেষ গুরুত্বপূর্ণ বই, ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা দশম শ্রেণী, দ্বীপ প্রকাশনের লেখা, আর লেখক শচীন্দ্রনাথ মণ্ডল। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণা বিষয়টি বোঝার আগে আমরা জেনে নেই যে সকল বিষয়ের মতো ইতিহাসের একটি ইংরেজি প্রতিশব্দ আছে, সেটিকে আমরা বলি হিস্ট্রি। তবে এই হিস্ট্রি শব্দটি কোথা থেকে উৎপত্তি? হিস্ট্রি শব্দটির উৎপত্তি হলো গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ হলো অনুসন্ধান করা, আর লাতিন শব্দ হিস্টোর, যার অর্থ জ্ঞান থেকে। তাহলে অনুসন্ধান মানে কিসের অনুসন্ধান? ইতিহাস কথার অর্থ হলো অতীতের কথার অনুসন্ধান করা, সেই লিখিত ইতিহাসের আগের কথা যেগুলি, সেটাও ইতিহাস বিষয়ের চর্চার অন্তর্ভুক্ত। ইতিহাসে সেই অতীত বিষয়ক আলোচনা করা হয়ে থাকে, তেমনি আজকের চলমান ঘটনাবলীর পর্যালোচনাও ইতিহাসের বিষয় হিসাবে অন্তর্ভুক্ত হয়। সেখানে আমরা জানতে পারি পূর্বপুরুষেরা কেমন ছিলেন, কিভাবে তারা বেঁচে ছিলেন, কিভাবে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করেছিলেন, কিভাবে সভ্যতার ধারা সেই গুহা মানুষকাল থেকে আজকের ইন্টারনেটের যুগে পৌঁছালো, তার একটা ধারাবাহিকতা, বিবরণ, ব্যাখ্যা আমরা পেয়ে থাকি ইতিহাসের মধ্যে। তবে 19 শতক থেকেই ইউরোপে ইতিহাস চর্চা একটা পৃথক এবং স্বতন্ত্র বিষয় হিসাবে মান্যতা লাভ করেছিল। সেই মান্যতা লাভের কারণে তখন বিষয়টা হয়ে দাঁড়ালো যে হিস্টোরি অফ হিস্টোরি, মানে ইতিহাসের ইতিহাস। সেখানে সেই ইতিহাস চর্চা সেই পৃথক স্বতন্ত্র বিষয়ের মান্যতা লাভ করার কারণে হয়ে গেল ইতিহাসের ইতিহাস। এই চর্চার ফলশ্রুতিতে বড় বড় যুদ্ধ কথাও আলোচনা আসলো, তারই সূত্র ধরে আসলো সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, উচ্চ বর্গীয়দের জীবনচর্চার পাশাপাশি লোকজীবনের সাধারণ চিত্র, তাদের রাজ্য জয়, তাদের রাজ্য হারানো, পাশাপাশি শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, নারীদের কথা, এবং যে সমস্ত দিক আসলে ইতিহাসের ধারায় অনালোচিত ছিল, সেই আধুনিক ইতিহাস চর্চায় সেই সমস্ত দিকগুলোর প্রতি ঐতিহাসিকরা আলোকপাত করলেন। ফলে ইতিহাসের বিষয়ে আমরা তখন একটা বিশেষ রূপ পেলাম, সেটা হচ্ছে সামগ্রিক ইতিহাস। অর্থাৎ ইতিহাস কোনো একটি বিশেষের মধ্যে সীমাবদ্ধ রইল না, সেটি এক বিশেষভাবে সমগ্র দিক থেকে আলোচনা তুলে ধরা হলো। তখন সেটা ইতিহাসের পরিপূর্ণতা লাভ পেল, তখন তা রূপ হলো ইতিহাস চর্চার, তা সামগ্রিক ইতিহাস বা টোটাল হিস্ট্রি। এখানে কি কি বিষয় স্থান পেল? এই সামগ্রিক ইতিহাসে স্থান পেল পোশাকের কথা, সামরিকতার কথা, খাদ্যাভ্যাসের কথা, শিল্প, স্থাপত্য, বিজ্ঞান, বিনোদন ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সামগ্রিক ইতিহাস চর্চা, যেটা টোটাল হিস্ট্রি, এই সামগ্রিক ইতিহাসের প্রথম আলোচনা করেছিলেন কিন্তু লুসিয়েন ফেভার দ্য অ্যানালস পত্রিকায়। এই পত্রিকাটা কত সালে হয়েছিল? এটা কিন্তু ফ্রান্সের অ্যানালস পত্রিকা, 1929 সালে এটি প্রতিষ্ঠিত হয়।
যদি বলা হয়ে থাকে যে অ্যানালস পত্রিকা গোষ্ঠী কত সালে প্রকাশিত হয়, তাহলে বলতে হবে 1929 সালে। ঐতিহাসিক জি.এম. ট্রেভেলিয়ন আধুনিক ইতিহাস চর্চাকে বলেছেন অন্যান্য বিদ্যার জননী। তাহলে আমরা যে আধুনিক ইতিহাস চর্চার যে বৈচিত্র্য বলে যে হেডিংটা বলেছিলাম, সেখানে এই আধুনিক ইতিহাস চর্চার জননীকে বোঝানো হয়েছে সেটি অন্যান্য বিদ্যার জননী। এক কথায় আধুনিক ইতিহাস চর্চাকে বলা হয় অন্যান্য বিদ্যার জননী। এই প্রসঙ্গে বলে রাখি যে ইতিহাসের জনককে, ইতিহাসের জনক ছিলেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তিনি ছিলেন ইতিহাসের জনক এবং তার ইতিহাসমূলক গ্রন্থটি ছিল হিস্টোরিয়া, অর্থাৎ সেই গ্রিক শব্দ হিস্টোরিয়া, আর ইতিহাসের জনক হেরোডোটাস। এবার বলবো যে নতুন সামাজিক ইতিহাস কি। নতুন সামাজিক ইতিহাস কি, এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যদি আমরা জানতে পারি যে নতুন সামাজিক ইতিহাসের লক্ষ্য কি। নতুন সামাজিক ইতিহাসের লক্ষ্যই হচ্ছে সমাজের সাধারণ মানুষের মর্যাদা, অস্তিত্ব আর অবদানকে গুরুত্ব দেওয়া। সেটাই হলো ইতিহাস চর্চার মূল লক্ষ্য। এখান থেকে আমরা সংজ্ঞা এরকম বলতে পারি যে বর্তমান সমাজে সাধারণ মানুষের মর্যাদা, অস্তিত্ব, অবদানকে বিশ্লেষণের গুরুত্ব দেওয়া হয় যে ইতিহাস চর্চায়, সেটাই হলো নতুন সামাজিক ইতিহাস চর্চা। অর্থাৎ সাধারণ মানুষের ইতিহাস হলো নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু। কেননা আমাদের গতানুগতিক যে ইতিহাস চর্চা ছিল সেখানে আলোচনা করা হতো রাজা, মহারাজা, অভিজাত বর্গের কথা, কিন্তু নতুন সামাজিক ইতিহাস চর্চায় সেই রাজা, মহারাজা, অভিজাত বর্গের সমাজ নয়, সেই আলোচনার পরিধিকে আরও বিস্তৃত করে সেখানে আলোচনায় রাখা হয়েছে সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, প্রান্তরিক অন্তজ শ্রেণীর মানুষেরা, তাদেরকেও সমান অধিকার দেওয়া হয়েছে। ফলে দেখা গিয়েছে যে সাধারণভাবে 1960 এবং 70 দশক থেকেই নতুন সামাজিক ইতিহাস চর্চাধারার সূত্রপাত ঘটে। আর এই নতুন সামাজিক ইতিহাস চর্চার বিষয়ে প্রথম উদ্যোগী নিয়েছিলেন মিশেল ফুকো। তিনি তার গ্রন্থ ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে তিনি সেই সাধারণ মানুষের মধ্যে দেখিয়েছিলেন যে সাধারণ মানুষ, তারা সমাজের অস্তিত্ব রয়েছে, কিন্তু তাদের ইতিহাসের কোনো স্থান নেই। অর্থাৎ ইতিহাসের পাতায় তাদেরও স্থান দেওয়ার গুরুত্ব আছে। অর্থাৎ সেখানকার ইতিহাস চর্চার মূল কথা হয়েছিল স্টাডি দ্য হিস্টোরি ফ্রম বিলো। অর্থাৎ ইতিহাসের আলোচনা হবে উঁচু তলা থেকে নিচু তলার মানুষে নয়, বরং নিচু তলা থেকে ইতিহাস চর্চা করে ওপরের তলায় উচ্চবর্গের দিকে দৃষ্টিপাত করতে হবে, অর্থাৎ নিচ থেকে ওপরের দিকে। এভাবেই ইতিহাসের বহুমাত্রিকতা লাভ করেছে এবং ইতিহাস হয়ে উঠেছে ব্যাপকতা আর নতুনত্ব। যথারীতি যেটা বলেছিলাম যে 1960-এর দশকেই এই নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে। এক্ষেত্রে যাদের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য তাদের নাম প্রধান বলা যায় লুসিয়েন ফেভার, মার্ক ব্লক এবং ফার্নান্ড ব্রোদেল। এই নতুন সামাজিক ইতিহাস চর্চার জন্য ফ্রান্সে অ্যানাল স্কুল ও অ্যানাল পত্রিকা গোষ্ঠী গঠিত হয় 1929 সালে এবং 1970-এর দশক থেকে তখন বলা হয়ে থাকে যে নতুন সামাজিক ইতিহাসের এটি স্বর্ণযুগ। তাহলে এখানে শর্ট কোশ্চেনগুলো খেয়াল রাখবে। অ্যানাল পত্রিকা গোষ্ঠী কত সালে প্রকাশিত হয় এবং নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ কত দশককে বলা হয়? 1970। তাহলে এ তো গেল ফ্রান্সে। তবে ভারতে কি এই নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত ঘটেনি? অবশ্যই ঘটেছিল। সেটি যে ভারত সহ দক্ষিণ এশিয়ার ইতিহাস চর্চায় 1980-র দশক থেকেই শুরু হয়। সেখানে সাবঅল্টার্ন বা নিম্নবর্গীয়দের গুরুত্ব দেওয়া হয়। কারা? তাদেরকে দেখা হয় জাতি, শ্রেণী, লিঙ্গ, ধর্ম যে কোনো দিক থেকে বিচার করে সমাজের নিম্ন স্তরভুক্ত তাদেরকে দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়েই ইতিহাস চর্চার গতিময়তা লক্ষ্য করা যায়। এই ধারণার প্রথম ও প্রধান প্রবর্তক ছিলেন ডক্টর রণজিৎ গুহ। তাকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক। তার লেখা গ্রন্থটি কি? তার লেখা গ্রন্থটি ছিল সাবঅল্টার্ন স্টাডিজ। প্রশ্ন, সাবঅল্টার্ন শব্দটি প্রথম ব্যবহার করে কে? এটা হচ্ছে অ্যান্টোনিও গ্রামশি। এই নামগুলো মনে রেখো,
পাশে খাতা নিয়ে নোট ডাউন করে নিতে পারো। এবং রণজিৎ গুহ যিনি ছিলেন নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক, এই নিম্নবর্গের ইতিহাস চর্চায় আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তি ছিলেন যাদের নাম উল্লেখ করা যায়। তারা ছিলেন ডক্টর পার্থ চ্যাটার্জি, গৌতম ভদ্র, সুমিত সরকার প্রমুখদের নাম উল্লেখযোগ্য। তাহলে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রধান যে দিক সেটি হচ্ছে খেলার ইতিহাস। খেলার ইতিহাস কাকে বলে? তাহলে কি বলবে? খেলার ইতিহাস বলতে গেলে বলতে হয় খেলা যেহেতু একটি সংগঠিত, একটা নিয়মনিষ্ঠ, একটা বিনোদনমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দক্ষতামূলক, তাছাড়াও শারীরিক একটা কার্যকলাপ। আর যে ইতিহাস চর্চায় সেই খেলাধুলার উৎপত্তি, বিবর্তন, মানব সমাজে তার প্রভাবের দিকগুলো নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা বলে থাকব খেলার ইতিহাস। তবে এই খেলার ইতিহাসের সূত্রপাত কবে ঘটেছিল? খেলার ইতিহাসের সূত্রপাত ঘটেছিল আমাদের বিশেষত যে প্রধান খেলা সেটি হচ্ছে ক্রিকেট ও ফুটবল। এই ক্রিকেট এবং এই ফুটবল খেলার উৎপত্তি হয়েছিল কিন্তু ইংল্যান্ডে। ক্রিকেটের আরেকটাকে বলা হয় 22 গজের খেলা। আর অন্যদিকে এই ক্রিকেট খেলাটি প্রথম সূত্রপাত হয়েছিল 1709 খ্রিস্টাব্দে ডার্টফোর্টের সারে প্রথম ক্রিকেট খেলা সূত্রপাত ঘটে। আমরা এখন বর্তমানে জানি যে এই ক্রিকেট খেলা পরিচালনা করেন যে সংগঠন সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি। কিন্তু বর্তমানে এরই নাম কাউন্সিল, কিন্তু পূর্বে ওই কাউন্সিলের জায়গায় ছিল কনফারেন্স। ঠিক আছে, সেটা ছিল 1965-তে গঠিত হয়, পরবর্তী নাম বদল করে হয়েছে 1989 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তাই মনে রাখবে এই ক্রিকেট খেলার উৎপত্তি কিন্তু ইংল্যান্ডে। কিন্তু 1887 খ্রিস্টাব্দে এই ইংল্যান্ডে কিন্তু সেই মহিলা ক্রিকেট ক্লাব তৈরি হয়। আর 1973 খ্রিস্টাব্দে প্রথম মহিলা বিশ্বকাপ ক্রিকেট হয়েছিল। ফুটবলের দিক থেকে বলা যায় যে 1863 খ্রিস্টাব্দে লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়, যাকে শর্টে বলা হয়ে থাকে FA। কিন্তু ভারতে ফুটবলের জনক বলা হয়ে থাকে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারকে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে মোহনবাগান দল কত সালে গঠিত হয়, এটি হচ্ছে 1889 খ্রিস্টাব্দে। এবং এই মোহনবাগান দল গঠিত হওয়ার পর মোহনবাগান দলটি ইউরোপীয় ফুটবল বিষয়ে বলা যায় যে ফুটবলেরও উৎপত্তি কিন্তু ইংল্যান্ডে ঘটেছিল। তবে 1863 খ্রিস্টাব্দে লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হলে রাগবির থেকে ফুটবলের নিয়মকানুন তখন আলাদা হয়ে যায়। এই বিষয়ে বাংলার খেলার ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা হলো দুটি। একটি হচ্ছে 1889 জুলাই মাসে, যেটি কলকাতার মোহনবাগান দল গঠিত হয়। অন্য আরেকটি 1911 সাল 29 জুলাই মোহনবাগান ক্লাব ইউরোপীয়দের যে ক্লাব ইস্ট ইয়র্ক অর্থাৎ ইউরোপীয় সিভিল মিলিটারি দল, তাকে বলা হতো ইস্ট ইয়র্ক ক্লাব, সেই ক্লাবের সঙ্গে খেলা হলে মোহনবাগান IFA শিল্ড জয়লাভ করে, কারণ ওই ইস্ট ইয়র্ক ক্লাব দলটিকে 2-1 গোলে হারিয়ে দেয় এবং IFA শিল্ড জয়লাভ করে। এই কারণে মনে করা হয়ে থাকে, অর্থাৎ ঐতিহাসিক ডক্টর রামচন্দ্র গুহের মতে, যে ব্রিটিশ সরকার ভারতের রাজধানী 1911 থেকে খ্রিস্টাব্দে 12 ডিসেম্বর কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত করেছেন বলে তিনি মনে করেন। এখান থেকে এই প্রশ্নটাই 2023 সালে এসেছিল যে ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন। তাহলে এই প্রসঙ্গে আমরা এই কথাগুলো বলবো যে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব ইংরেজ ইস্ট ইয়র্ক ক্লাবকে পরাজিত করে IFA শিল্ড জয়লাভ করে এবং ওই বছর বঙ্গ বিভাজনের প্রস্তাব প্রত্যাহারও হয় এবং ওই বছর কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়। এই জন্য এই সালটি বিশেষ গুরুত্বপূর্ণ।
তবে খেলার ইতিহাসের গুরুত্ব কি? খেলার ইতিহাসের গুরুত্ব কি যদি এই প্রশ্নটি আসে, তাহলে বলবে যে খেলার ইতিহাসের মাধ্যমে আমরা যে কোনো খেলার উদ্ভব বা বিবর্তন সম্পর্কে আমরা জানতে পারি। এবং তার পাশাপাশি আরেকটি বিষয় আমরা জানতে পারি, সেটি হচ্ছে খেলার ইতিহাসের মধ্যে মানুষের ক্ষমতার ব্যক্তিগত সমষ্টিগত পরিবর্তন, সমাজ সভ্যতার কথা বা সেই সমাজের সভ্যতার খেলার প্রয়োজনীয়তা গুরুত্ব কতটুকু ছিল বা খেলার জাতীয়তাবোধ বিকাশে কতটুকু বিশেষ ভূমিকা পালন করেছিল, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। এই প্রসঙ্গে আরেকটি খেলা বলে রাখি, যেটি আমরা অর্থাৎ আমাদের দেশের জাতীয় খেলা হিসেবে পরিচিত, তা হলো হকি। এখান থেকে একটি প্রশ্ন জেনে রেখো যে হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে। এই খেলা বিষয়ক যারা বিশেষ বই রচনা করেছিলেন তারা কারা? খেলা বিষয়ক যারা বই রচনা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন যেমন বড়িয়া মজুমদার, কৌশিক বন্দ্যোপাধ্যায়। বড়িয়া মজুমদার তিনি ক্রিকেট বিষয়ে বই লিখেছিলেন। ক্রিকেট বিষয়ে লেখা তার বইটি আমরা দেখে নেই। এটাতে বইটির নাম নেই, এখানে পেয়ে যাবে। বড়িয়া মজুমদারের 22 ইয়ার্স অফ ফ্রিডম। আরেকটি আছে দ্য ফরগটেন হিস্ট্রি অফ ক্রিকেট। অন্তত একটি মনে রাখলেই হবে। অন্যদিকে ফুটবল বিষয়ক কৌশিক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল সংক্রান্ত বই খেলা যখন ইতিহাস। এই প্রশ্নগুলি এইভাবে আসে, খেলা যখন ইতিহাস বইটি কার লেখা, বা খেলার ইতিহাস বিষয়ক একটি বইয়ের নাম বলো, বা ফুটবল বিষয়ক একটি বইয়ের নাম, তখন এটা বলতে হবে। আর প্রথম খেলার সূত্রপাত, তাহলে খেলা চর্চা শুরু হচ্ছিল কত সালে? 1970 খ্রিস্টাব্দে খেলার সূত্রপাত হয়, মানে খেলার ইতিহাস চর্চার সূত্রপাত। খেলার সূত্রপাত নয়, মানে খেলা বিষয়ক ইতিহাস চর্চার সূত্রপাত 1970, কারণ 1970 থেকেই তো আমাদের নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত ঘটছে। এই নতুন সামাজিক ইতিহাস চর্চার দ্বিতীয় দিক কিন্তু খাদ্য অভ্যাসের দিক। খাদ্য অভ্যাসের ইতিহাস তাহলে কি? খাদ্য অভ্যাসের ইতিহাস হচ্ছে এক ধরনের সামাজিক ইতিহাস চর্চার অন্যতম দিক, যেখানে দৈনন্দিন মানুষের খাদ্য, তার ব্যবহার, আর রীতিনীতি, তার সংস্কৃতি, এই সম্পর্কে বিষয়ক আলোচনা করা হয়ে থাকে। সেটি হচ্ছে খাদ্য অভ্যাসের ইতিহাস। এই খাদ্য অভ্যাসের ইতিহাস চর্চার মধ্যে আমরা বেশ কয়েকটি খাবারের কথা আমরা জানতে পারি। যেমন এই বইটিতে উল্লেখ করা হয়েছে যে খাদ্যাভ্যাসের পরিবর্তনে এলো ময়দা দিয়ে তৈরি করা এক ধরনের পিঠে, বা ময়দা ডিম দিয়ে তৈরি সেমাইয়ের মতো এক ধরনের সরু সরু খাবার নুডল বা নুডলস বলি। আরব বণিকরা সিসিলিতে, যেটা হচ্ছে ইতালির দ্বীপ, সেখানে খেত পাস্তা। এরকম আরও জিনিস আমরা জানতে পারি। সেই বিষয়ে আমরা জানতে পারি স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়। তারপর হচ্ছে পর্তুগিজদের থেকে আমরা আলু, চীনাবাদাম, টমেটো, লঙ্কা ইত্যাদি জাতীয় ধারণা আমরা পেয়েছিলাম। সেই সব কথা আমরা জানতে পারি। অর্থাৎ এই আরেকটি বিষয় আমরা এর থেকে জানব, সেটি হচ্ছে ঢাকাই খাবার। ঢাকাই খাবার বিষয়টি কি? ঢাকাই খাবার বিষয়টি দেখো, ঢাকা যখন প্রাদেশিক রাজধানীর মর্যাদা লাভ করলো, তখন নিজস্ব রন্ধন প্রণালীতেও তারা পার্শ্বিক খাদ্যরীতিকে মিশেল ঘটালো, মানে মিক্সড। দুই ধরনের খাবারের রীতি মিশ্রণে যে ধরনের একটা খাবার প্রসেস তৈরি হলো, সেটাকে বলা হতো ঢাকাই খাবার। আরেকটি আমরা বঙ্গদেশ, যেটা বিশেষভাবে প্রসিদ্ধ বিশেষ একটি খাবারের কারণে, সেটি হচ্ছে মিষ্টি। এই মিষ্টি বিষয়ক কয়েকটি কথা আছে। মিষ্টি বিষয়ক যিনি গবেষক, মানে রসগোল্লা বিষয়ক, তিনি ছিলেন হরিপদ ভৌমিক। কিন্তু এই রসগোল্লা সৃষ্টিকর্তা, আদি রসগোল্লা, তিনি ছিলেন হারাধন ময়রা। আর যা স্পঞ্জ রসগোল্লা, তিনি ছিলেন নবীনচন্দ্র দাস। তাহলে এই খাদ্য অভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব কি কি জানতে পারি আমরা? এই খাদ্য অভ্যাসের ইতিহাস চর্চার মধ্য দিয়ে আমরা জানতে পারি খাদ্য অভ্যাসের ইতিহাস চর্চায় বিভিন্ন ধরনের খাবার কিভাবে উদ্ভব হলো তা জানা যায়। দ্বিতীয়ত, খাদ্য অভ্যাসের এই বিবর্তন যে কোনো দেশের বাণিজ্য অর্থনীতিকে চিনতে সাহায্য করে। তাছাড়া এক জনগোষ্ঠীর উপর অপর জনগোষ্ঠীর সাংস্কৃতিক প্রভাব কীভাবে খাদ্য অভ্যাসের ইতিহাস চর্চা থেকেই তা জানতে পায়। তাছাড়া খাদ্য অভ্যাসের মানুষের ধর্মীয়, তার আঞ্চলিক পরিচয় আমরা প্রকাশ্যে তুলে ধরতে সাহায্য করে, অথবা জাতীয়তাবাদেরও উন্মেষ ঘটায়। খাদ্যচর্চা বিষয়েও যারা গ্রন্থ লিখেছিলেন এই খাদ্য অভ্যাসের ইতিহাস চর্চার উপর, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন গবেষক ছিলেন, তিনি হলেন হরিপদ
ভৌমিক তার লেখা যে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার বইটি, সেটি হচ্ছে রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার। এছাড়া অন্যান্যরা যারা লিখেছিলেন তাদের নাম করা যায়, যেমন কে টি আচার্যের লেখা ইন্ডিয়ান ফুড এ হিস্টোরিক্যাল কম্পানিয়ন, ঠিক আছে, বা এ হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড, অথবা ফুড ইন হিস্টোরি রিয়াই টান্নাহিলের লেখা, মুঘল আমলের খানাপিনা তপন রায় চৌধুরীর লেখা ইত্যাদি। পোশাক পরিচ্ছেদের ইতিহাস। দেখো, পোশাক পরিচ্ছেদ একযোগে কিন্তু একজন মানুষের বেশ কিছু বিষয় ফুটিয়ে তোলে। সেই পোশাক পরিচ্ছেদ দেখে তার আর্থসামাজিক অবস্থান, অর্থাৎ সে অবস্থাপন্ন না গরিব, অভিজাত না শ্রমিক শ্রেণী নিভুক্ত, তা পোশাক পরিচ্ছেদ থেকে কিছুটা হলেও আমরা ধারণা পেয়ে থাকি। অথবা তার রুচি, তার সংস্কৃতি, তারা কোন সংস্কৃতির দ্বারা প্রভাবিত কিনা, বা প্রভাবিত হলে কতটুকু প্রভাবিত তা সম্পর্কে জানতে পারি। অথবা সমকালীন সমাজবিধি, সমাজের যে সদস্য ওই ব্যক্তি, সেই সমাজ কতটা রক্ষণশীল, কতটা প্রগতিশীল, সমাজের লিঙ্গ বৈষম্য রয়েছে কি না পোশাক পরিচ্ছেদে তা স্পষ্ট হয়ে যায়। অথবা যুগ বা সমাজের প্রযুক্তিগত ব্যবস্থাও আমরা পোশাক পরিচ্ছেদের সূত্রে জানতে পারি। আমি দেখো 1, 2, 3, 4 এই চারটে কিন্তু পোশাক পরিচ্ছেদের ইতিহাসের আমাদের গুরুত্ব দিতে পারি। পোশাক পরিচ্ছেদের ইতিহাস থেকে আমরা যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেব সেটি হচ্ছে এই ব্রাহ্মিকা পদ্ধতি। ব্রাহ্মিকা পদ্ধতি কি? ব্রাহ্মিকা পদ্ধতি বা ব্রাহ্মিকা স্টাইল, যে পার্শ্বিক মেয়েদের মতো কুচি দিয়ে শাড়ি পরার নতুন স্টাইল প্রচলন করেছিলেন ভারতের প্রথম আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তিনি ছিলেন জ্ঞানদা নন্দিনী দেবী। বর্তমানেও সেই বাঙালি মেয়েরা এভাবেই শাড়ি পরেন, তাই তাকে বলা হয়ে থাকে ব্রাহ্মিকা স্টাইল। সাধারণত যেহেতু সত্যেন্দ্রনাথ ঠাকুর, বোঝা যাচ্ছে তিনি ছিলেন ব্রাহ্মণ, তাহলে সেই ব্রাহ্মণ ঘরণী অর্থাৎ ব্রাহ্মণের এক স্ত্রীর এই রীতি সকলেই সেইভাবে পড়ত, তাই যেহেতু সেইভাবেই নাম হয়েছে ব্রাহ্মিকা পদ্ধতি বা ব্রাহ্মিকা স্টাইল। মূলত এটা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলে মহিলাদের অনুসরণেই 19 শতকে বাঙালির সমাজে এভাবেই শাড়ি পরা রীতির সূত্রপাত ঘটে। পোশাক পরিচ্ছেদের সম্পর্কে আরও যে বিষয় জানা যায়, যেমন কেরালার পুরুষের মুন্ডু জামা, অথবা পাঞ্জাবের পুরুষদের লুঙ্গি কুর্তা, নারীদের সালোয়ার কামিজ, বা গুজরাটের পুরুষের ক্ষেত্রে অঙ্গারাখা, নারীর চান্নিয়া চলি নামে পোশাক ব্যবহারের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তবে এই পোশাক পরিচ্ছেদের ইতিহাস চর্চার সম্পর্কে প্রথম চর্চা শুরু করেছিলেন, তার নাম কর্নেল ডাল্টন। পোশাক পরিচ্ছেদের ইতিহাস চর্চার উপরে যারা বই লিখেছেন তাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য এখানে, যেমন মলয় রায়ের লেখা বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা, রবার্ট রসের লেখা ক্লোথিং এ গ্লোবাল হিস্টোরি, তারপর কার্ল কোহলারের লেখা পোশাকের ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ গ্রন্থ। নতুন সামাজিক ইতিহাসের পরবর্তী একটি আলোচনার গুরুত্বপূর্ণ দিক শিল্পচর্চার ইতিহাস। প্রথমত প্রশ্ন, শিল্পচর্চার ইতিহাস কি? দেখো, যখন মানুষ কোনো শিল্প মাধ্যম তথা সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্রকে বেছে নেয় এবং তার সুকুমার বৃত্তির বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করে, তাকে বলা হয় শিল্পচর্চা। আর ওই শিল্পচর্চার উদ্ভব হলো কিভাবে, তার বিবর্তন, তার সমাজের কীভাবে প্রভাব বিস্তার করলো, সেই সম্পর্কে যখন আলোচনা করা হয় যে ইতিহাস চর্চায়, তাই হচ্ছে ওই শিল্পচর্চার ইতিহাস। শিল্পচর্চার ইতিহাসকে আমরা 4টি অংশে বিভাজন করে নেব: সঙ্গীত, নৃত্য, নাটক ও চলচ্চিত্র। সঙ্গীত চর্চার ক্ষেত্রে আমরা যেটি বিশেষভাবে গুরুত্ব দেব, যে মনে রাখতে হবে এই সঙ্গীতের কিন্তু সূত্রপাত ঘটেছিল সামবেদ থেকে। ভারতীয় সঙ্গীতের এটা উৎস হিসাবে ধরা হয়ে থাকে। ক্রমে নানা সঙ্গীত সাধকের হাত ধরে বিভিন্ন সময় সেই ভারতের বিভিন্ন প্রান্তে সঙ্গীত ঘরানার সৃষ্টি হয়। সেক্ষেত্রে
সেই সঙ্গীতের সাথে যুক্ত হয় নানা ধরনের বাদ্যযন্ত্র, যাকে বলা হয় থাকে সঙ্গীতের এক অন্যতম অঙ্গ। এই সঙ্গীতের বিষয়গুলিকে যে বিষয় গুরুত্বপূর্ণ, যেমন টপ্পা হচ্ছিল পাঞ্জাবের উট চালকদের গান, মানে উট চালকেরা যে গান গাইতো তারা ছিল টপ্পা। এর প্রবর্তক ছিলেন গোলাম নবী, শর্ট কোশ্চেন পড়বে। তারপর ঠুংরি, এর প্রবর্তক ছিলেন বড়ে গোলাম আলী খাঁ। আরবে রাজার প্রতি একটা স্তুতিমূলক গানের প্রস্তাবনা ছিল, যাকে বলা হতো গজল। ঠিক আছে, এবং এই গজল আর কাওয়ালি যে সঙ্গীত, তার প্রবর্তন করেছিলেন কিন্তু আমির খসরু। যদি কখনো বলা হয় যে কাওয়ালির জনককে, তাহলে বলতে হবে যে আমির খসরু। আরেকটি সঙ্গীত পাওয়া যায় যেটা হচ্ছে ভাটিয়ালি সঙ্গীত, এটা মাঝি মাল্লাদের গান। ঠিক আছে, নৌকা মাঝি বা বাইচি তারা এই গান গাইতো। এছাড়া এক এক অঞ্চলের মানুষের এক এক নৃত্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদি কখনো ইম্ফলে গোবিন্দজি মন্দিরে যাওয়া যায়, তাহলে তোমরা সেখানে দেখতে পাবে এক ধরনের নৃত্য যা মণিপুরী নৃত্য নামে পরিচিত। যেমন কলকাতার শান্তিনিকেতনে গেলে আমরা রবীন্দ্র নৃত্য দেখব। দুই নৃত্যের মধ্যে একটা প্রভেদ আছে। যেমন উদয় শঙ্করের প্রাচ্যকেন্দ্রিক পাশ্চাত্য নৃত্যরীতিও আছে। পুরুলিয়ার তো আমরা সকলেই জানি যে ছৌ নাচ, মুখোশ পরে যে নাচটি তারা নাচে। এবং দক্ষিণ ভারতের কর্ণাটকের মোহিনী আট্টম ও কৃষ্ণনাট্যম, তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম, মন্দিরের দেবদাসীদের এটা নৃত্য। আর অন্ধ্রের কুচিপুড়ি, কেরালার ও মালাবারের কথাকলি। এরকম আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে সেখানকার এক এক ধরনের নৃত্য কার্য প্রচলিত আছে। তাহলে যেমন সঙ্গীতের ক্ষেত্রে আমরা টপ্পা, গজল, ঠুংরি পেলাম, তেমন নৃত্যের ক্ষেত্রে আমরা পেলাম মণিপুরী, রবীন্দ্রনৃত্য, মোহিনী আট্টম, ঠিক আছে, কুচিপুড়ি, ভারতনাট্যম প্রভৃতি। আরেকটি যেটি ভাগ, যেটিকে বলা হয় নাটক, এই প্রথম নাট্যচর্চার কিন্তু উদ্ভব ঘটেছিল, মনে রাখতে হবে, গ্রিসে। তাহলে প্রথম নাট্যচর্চার উদ্ভব কোথায় ঘটে? গ্রিসে। এই নাট্যচর্চার যাত্রা শুরু হয় ব্রিটিশ শাসনকালে অষ্টাদশ শতকের শেষার্ধে বাংলায় নাট্যচর্চার যাত্রা শুরু, কিন্তু গ্রিসে প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল। ভারতমণি রচিত সেই নাট্যশাস্ত্র ছিল সে বিষয়ে প্রাচীনতম একটি নাটক। অনেকেই আবার এই প্রাচীনতম নাটকটিকে, অর্থাৎ ভরতমুনির লেখা নাট্যশাস্ত্রটিকে পঞ্চম বেদও বলে থাকেন। চলচ্চিত্র বিষয় মনে রাখবে, প্রথম এটি জন্ম হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। তাহলে চলচ্চিত্রের জন্ম কোথায়? 1895 খ্রিস্টাব্দে। 1895 খ্রিস্টাব্দে যে চলচ্চিত্রের জন্মলাভ ঘটে সেটা কোথায়? সেটা হচ্ছে প্যারিসে। সেই চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? দুজন ব্যক্তিকে, একটি হচ্ছে অগাস্ট লুমিয়ের আর একটা হচ্ছে লুই লুমিয়ের। তবে ভারতীয় উপমহাদেশে ওই 1895 17 বছর পরে চলচ্চিত্র এসেছিল, তার নাম হয়েছিল বায়োস্কোপ। ঠিক আছে, তবে এই চলচ্চিত্র বিষয়ক যে বিদ্যা তাকে বলা হয় ফিল্ম স্টাডিজ। কলকাতায় 1898 খ্রিস্টাব্দে কলকাতায় স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রের প্রবর্তক ছিলেন হিরালাল সেন ও মতিলাল সেন। চলচ্চিত্র বিষয়কে একটা উল্লেখযোগ্য বলা যায় যে ভারতীয় চলচ্চিত্রের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ পুরস্কার এটা হচ্ছে দাদা সাহেব ফালকে। ঠিক আছে, ভারতীয় চলচ্চিত্রের মধ্যে। আর চলচ্চিত্র সামগ্রিকভাবে আন্তর্জাতিক পুরস্কার হচ্ছে অস্কার। আমাদের অস্কার জয়ী একজন চলচ্চিত্রকার ছিলেন, ঠিক আছে, পরিচালক, তিনি ছিলেন সত্যজিৎ রায়। এই বিষয়ে মনে রাখবে দাদা সাহেব ফালকে পুরস্কার কী জন্য দেওয়া হয়। দাদা সাহেব ফালকের পুরো নাম কি? ধন্দিরাজ গোবিন্দ ফালকে। ঠিক আছে, এবং এই প্রথম একটি নির্বাক বাংলা চলচ্চিত্রের নাম কি? বলতে হবে বিল্বমঙ্গল। নির্বাক চলচ্চিত্রের নাম বিল্বমঙ্গল। আর প্রথম সবাক চলচ্চিত্র ছিল সেটি হচ্ছে জামাই ষষ্ঠী। তাহলে প্রথম বাংলা যে সিনেমা বিল্বমঙ্গল, এটা ছিল নির্বাক। তার পরবর্তীতে সবাক চলচ্চিত্র ছিল জামাই ষষ্ঠী। আর চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে। চলচ্চিত্র বিষয়ক
যারা গ্রন্থ রচনা করেছিলেন বা শিল্পচর্চার ইতিহাসের উপরে যারা গ্রন্থ রচনা করেছিলেন তারা কারা ছিলেন? শিল্পচর্চা বিষয়ক যারা গ্রন্থ রচনা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সত্যজিৎ রায়, একেই বলে শুটিং, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, অথবা আশুতোষ ভট্টাচার্যের বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস, কপিলা বাৎসায়নের ভারতের নাট্য ঐতিহ্য ইত্যাদি বিষয়ক সব আকর গ্রন্থ। শিল্পচর্চার ইতিহাসের তাহলে এখান থেকে আমরা গুরুত্ব কী? তাহলে শিল্পচর্চার ইতিহাসের গুরুত্ব হচ্ছে যে কোনো সময় তার নান্দনিকতা, সৃষ্টিশীলতা বা মনস্তাত্ত্বিক দিকটি সম্পর্কে আমরা পরিষ্কার একটা ধারণা পেয়ে যাই। আরেকটি হচ্ছে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্রের মাধ্যমে একটি দেশের সাংস্কৃতিক সত্তাকে আমরা বুঝতে পারি। অন্যদিক থেকে শিল্পচর্চায় তদানীন্তন সমাজভাবনা বা অতীতের ইতিহাসটাও তার মধ্যে থেকে প্রতিফলিত হয়। নতুন সামাজিক ইতিহাস চর্চার আরেকটি গুরুত্বপূর্ণ দিক সেটি হচ্ছে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস কি? অর্থাৎ আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করি বা এক জায়গার বার্তা অন্য জায়গায় যখন প্রেরণ করি বা অন্য জায়গার বার্তা যখন আমরা গ্রহণ করি, তাহলে এই বার্তা প্রেরণের জন্য আমাদের একটা মাধ্যম বা মিডিয়েটার প্রয়োজন হয়। সেই মিডিয়েটার মাধ্যমগুলির উদ্ভব হলো কীভাবে, তার বিবর্তন হলো কীভাবে এবং জনসমাজে তার প্রভাবগুলি কী, সে নিয়ে আলোচনার ইতিহাসে হলো যানবাহন বা যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। এই চর্চার সূত্রপাত কত সালে ঘটে? 1960 এবং 70 দশক থেকেই এই যানবাহন বা যোগাযোগ ব্যবস্থা চর্চার ইতিহাস ঘটে। 1960 কি 70 দশকে, এখানে দেখো বইটিতে আছে 1960 ও 70 দশকে জনপ্রিয় হয়ে ওঠে যানবাহন ইতিহাস চর্চা। যানবাহনের ইতিহাস চর্চার মধ্যে আমরা যানবাহনের সাধারণত কয়টি মাধ্যম আমরা লক্ষ্য করি? যানবাহনের আমরা কিন্তু 3টি মাধ্যম লক্ষ্য করি, একটি জলপথ, স্থলপথ আর আকাশপথ। স্থলপথে 2টি, একটি সড়ক পথ, আরেকটি কিন্তু আমরা রেলপথ। কিন্তু এই সমস্ত বিষয় হলো যানবাহনের প্রধানত 3টি মাধ্যম। এর মধ্যে যে সড়কপথ বা রেলপথ, এই রেলপথের কিন্তু প্রথম রেলপথ ভারতে হয়েছিল 1853 সালে, এটা মাধ্যমিকে 2023 এসেছিল। আর টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে কত সালে? 1844 খ্রিস্টাব্দে স্যামুয়েল মোর্স আমেরিকায় সর্বপ্রথম টেলি ব্যবস্থার যোগাযোগ করে তুলেছিলেন। আর টেলিফোন আবিষ্কার করেছিলেন 1876 সালে গ্রাহাম বেল। যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমাদের ভারতীয় বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নামও বিশেষ উল্লেখযোগ্য। জগদীশচন্দ্র বসু ও হার্টস এবং বিজ্ঞানী মার্কনি এরা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের উন্নত তত্ত্বকে তারা কাজে লাগিয়েছিলেন। তাছাড়া বর্তমানে ইমেল, ইলেকট্রনিক্স মেল, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের ধারাটাকে বদলে দিয়েছে। এই তাহলে যোগাযোগ ব্যবস্থার বিষয়গুলি কী কী যদি বলা হয় এক বাক্যে, তাহলে বলতে হবে চিঠিপত্র, টেলিফোন, রেডিও, টিভি, মোবাইল, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাফ, ফেসবুক, টুইটার ইত্যাদি ইত্যাদি। আর এই যানবাহন আর যোগাযোগ দুইয়ের মূল লক্ষ্য কি? একটির সঙ্গে আরেকটির মধ্যে কমিউনিকেশান অর্থাৎ সংযোগ স্থাপন করা। তোমরা নবম শ্রেণীতে শিল্প বিপ্লব যে একটা অধ্যায় ছিল সেখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আবিষ্কারের কথা তোমরা জানতে পেরেছ। পিচ ঢালা রাস্তা, বাষ্পচালিত রেল ইঞ্জিন, ঠিক আছে, স্টিমার, এই সম্পর্কে জানতে পেরেছ। তবে এখান থেকে বেশ যে প্রশ্নটা মনে রাখবে সেটা হচ্ছে 1853 সালে বোম্বেতে প্রথম রেলপথ চালু হয়েছিল। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর নতুন সামাজিক ইতিহাস চর্চায় যোগাযোগ ব্যবস্থা কবে জনপ্রিয় হয়েছিল? 60 এবং 70 দশকে। তাহলে যোগাযোগ ব্যবস্থার যদি বলা হয় গুরুত্ব কী, তাহলে আমরা বলবো যে যানবাহন আর যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা থেকে আমরা এটাই জানতে পারি যোগাযোগ মাধ্যমগুলির উদ্ভব আর বিবর্তন। তাছাড়া কালের স্রোতের সঙ্গে হারিয়ে যাওয়া কোন কোন জিনিস তা হারিয়ে গিয়েছে বা নতুনভাবে বর্তমানে কোন কোন জিনিস তার পরিবর্তে প্রচলিত হয়েছে, অথবা কিভাবে যানবাহন যোগাযোগ ব্যবস্থা মানুষের সামাজিক জীবনকে, অর্থনৈতিক জীবনকে বা সাংস্কৃতিক, রাজনৈতিক অর্থাৎ সামগ্রিক জীবনকে প্রভাবিত করেছিল তার চর্চা আমরা জানতে পারি। এই বিষয়ক বেশ কয়েকজন বই লিখেছিলেন। তাদের মধ্যে উল্লেখ করা যায় আর.এস. চৌরাশিয়ার হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া 1707 থেকে 2000 খ্রিস্টাব্দ, তারপরে আইয়ান কেরের ইঞ্জিনস অফ চেঞ্জ, দ্য রেলবোট দ্যাট মেড ইন্ডিয়া, সুনীল কুমার মুন্সির জিওগ্রাফি ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রাজ। দেখো এই বইটাতে আর কি আছে, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা,
হ্যাঁ, একটি আছে যে নিতিন সিনহার পূর্ব ভারতের পরিবহন ও যোগাযোগ বিষয়ক গ্রন্থ। পরবর্তী হলো নতুন সামাজিক ইতিহাসের একটি অন্যতম দিক, সেটি হচ্ছে স্থানীয় ইতিহাস। স্থানীয় ইতিহাস কাকে বলে? অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনসমাজের নিজস্ব ইতিহাসকেই সাধারণভাবে স্থানীয় ইতিহাস বলা হয়। কিন্তু যখন ওই জনগোষ্ঠী বা মানুষ যে এলাকা যে অঞ্চলে বসবাস করে সেই এলাকা বা সেই স্থানের স্থানীয় ইতিহাসই আমরা সম্পর্কে জানতে পারি, এবং ইতিহাসের বিষয়ে এই যে চর্চা, সেটা হচ্ছে স্থানীয় ইতিহাস চর্চা। এর উদ্দেশ্য হচ্ছে ওখানকার সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা, বা প্রাচীন অতীত ইতিহাসকে তুলে ধরা, বা জাতীয় ইতিহাস ঐতিহ্যের ধারার সঙ্গে তার সংযোগ লক্ষ্য করা। মনে রাখবে, প্রথম ঐতিহাসিক গ্রন্থ ছিল কিন্তু সেই সময়ের রাজতরঙ্গিনী। দেখো এখানে কি বলছে, যে ইতিহাস চর্চার ক্ষেত্রে কোনো মহাদেশ বা দেশ বা জাতির অতীত আলোচনা, ঘটনা বিশ্লেষণ ছিল স্বীকৃত প্রথা। সেই প্রথাগত পরিধির বাইরে থেকে এসে কোনো একটি বিশেষ স্থানের ইতিহাসও আধুনিক চর্চার বিষয় হয়ে উঠেছে। সংশ্লিষ্ট জায়গার শিল্প স্থাপত্যের বিকাশ, আর্থসামাজিক বিবর্তন প্রভৃতি স্থানীয় ইতিহাস চর্চা আলোচনার বিষয়। তাহলে ইতিহাস চর্চা আলোচনার বিষয় যদি কি বলে, তাহলে বলতে হবে কোনো স্থানের ইতিহাসের চর্চার বিষয় হচ্ছে সেখানকার লোক পরম্পরা, শিল্প স্থাপত্যের বিকাশ, আর্থসামাজিক বিবর্তন, মানে যেগুলো গুরুত্ব, এগুলো সম্পর্কে আমাদের জানা। আমরা বিশেষ বিশেষ অঞ্চলের ইতিহাস সম্পর্কে জানতে পারি। সেই ইতিহাস আলোচনাটা হয়ে থাকে স্থানীয় ইতিহাসের আলোচনার নিচ থেকে উপর, যেমন স্থানীয়, তারপর উপ আঞ্চলিক, তারপর আঞ্চলিক, তারপর জাতীয়, তারপর আন্তর্জাতিক লেভেলে। স্থানীয় সেই বিষয়বস্তুকে ভিত্তি করে রচিত হচ্ছে ইতিহাস। ঠিক আছে, এরকম এক এক জায়গার ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে ইতিহাস চর্চার গুরুত্ব জানতে পারলাম। এই ইতিহাস চর্চার বিষয়েও বেশ কয়েকজন বই রচনা করেছেন। কোন কোন বইগুলো? সেই সব বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন বই উল্লেখ করতে পারি, যেমন সতীশ চন্দ্র মিত্রের হিস্ট্রি অব যশোর অ্যান্ড খুলনা, নিখিল নাথ রায়ের মুর্শিদাবাদের কাহিনী, কুমুদ নাথ মল্লিকের নদিয়া কাহিনী, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা 2024 এসেছিল। তারপর হচ্ছে মল্লভূম বা বিষ্ণুপুর ইতিহাস, মনোরঞ্জন চন্দ্র, সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস। এছাড়াও এখানে কয়েকজন আছে, যেমন এটা তো বলেছি সতীশচন্দ্র মিত্রের যশোর ও খুলনার ইতিহাস, পাবনা জেলার ইতিহাস যেমন রাধা রমন সাহা, কালীনাথ চৌধুরী রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের ইতিহাস। আরেকটি আছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তার লেখা বাংলার ইতিহাস বা বাঙালির ইতিহাস আদি পর্ব, নিহার রঞ্জন রায় প্রমুখ। তবে একটা বিশেষ মনে রাখো যে স্থানীয় ইতিহাস চর্চার মধ্যে এটা মনে রাখবে যে প্রথম ঐতিহাসিক গ্রন্থ কি, তাকে বলবে রাজতরঙ্গিনী। ঠিক আছে, আর যদি বলা হয়ে থাকে যে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কেন, তাহলে গুরুত্বগুলো বলে দেবে। আর স্থানীয় ইতিহাসে উল্লেখযোগ্য গ্রন্থ দুটির নাম বিশেষভাবে পড়বে। একটি বলতে পারো বাংলার ইতিহাস রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আর অন্যটি বলতে পারো বাঙালির ইতিহাস নিহার রঞ্জন রায়। আর একটা নদিয়ার কাহিনী ইতিহাস, যেটা হচ্ছে কুমুদনাথ মল্লিক নদিয়ার কাহিনী গ্রন্থটি লেখেন। পরবর্তীতে নতুন সামাজিক ইতিহাসের অন্যতম একটি দিক শহরের ইতিহাস। এখন প্রশ্ন, শহরের ইতিহাস কি? অর্থাৎ যে ইতিহাস চর্চার মাধ্যমে কোনো একটি শহরের উদ্ভব, বিকাশ, বিস্তার, অবক্ষয় সম্পর্কিত তথ্য চর্চা হবে, সেটাই সাধারণভাবে শহরের ইতিহাস। সেখানকার সেই শহরের শিল্প, সংস্কৃতি, রাজনীতির চর্চা, আমরা এইসব বিষয় পুঙ্খানুপুঙ্খ একটা তথ্য আমরা জানতে পারবো। তবে এই শহরের ইতিহাস চর্চার ধারাটি বিকাশ লাভ করেছিল 1970 দশকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক স্টিফেন থার্ট স্ট্রমের নেতৃত্বে ইতিহাস চর্চার এই ধারাটি বিকাশ লাভ করেছিল। পরবর্তীকালে অন্যান্যরা এই বিষয়ে আলোচনা করেছিলেন। তবে ইতিহাস সম্পর্কিত এই বিষয়ের কয়েকটি দিক আমরা মনে রাখব, যেমন একটা শহরকে এক একভাবে বিশেষ পরিচিতি লাভ করে। যদি বলা হয় বোম্বে শহর, তাহলে এটা মায়াপুরী বা সিটি অফ ড্রিমস। ঠিক আছে, যেমন আমাদের কলকাতা শহরকে বলি সিটি অফ জয়। ঠিক আছে, বোম্বে শহরকে আরেকটা বলা হয় বাণিজ্য শহর। তারপর হচ্ছে কলকাতা শহরকে বলা হয় সংস্কৃতির শহর। ঠিক আছে,
আর ওই যে ইতিহাস চর্চার যে প্রবর্তন করেন এই বইটাতেও আছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক স্টিভেন থার্ডস্ট্রম প্রথম এই ইতিহাস চর্চার সূত্রপাত করেন। তাহলে যদি বলা যে শহরের ইতিহাস চর্চার দুটি গুরুত্ব বলো, তাহলে বলবে শহরের ইতিহাসের মধ্য দিয়ে আমরা একটি নগরায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে পারি, তার উদ্ভব, বিকাশ, বিস্তার, অবক্ষয় সম্পর্কে জানতে পারি। 2, আমরা কোনো শহরের সামরিক ছাউনি, দুর্গ কীভাবে গড়ে উঠেছিল, কেন গড়ে উঠেছিল সে সম্পর্কে জানতে পারি। শহরের ইতিহাস চর্চায় শহরের বিকাশ লাভের মূল কারণের পাশাপাশি তার প্রকৃতি, চরিত্র সম্পর্কে আমাদের জ্ঞান লাভ ঘটে এবং অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে সংযোগ কেমন ছিল প্রতিটা শহরের সাথে সে সম্পর্কে আমরা জানতে পারি। এই শহর সংক্রান্ত বিষয়ে যারা গ্রন্থ রচনা করেছিলেন তারা কারা, তাদের কয়েকজনের নাম এখানে উল্লেখ আছে। দেখো, যেমন দিল্লি নিয়ে নারায়ণী গুপ্ত, লখনৌ নিয়ে রিনা ওল্ডেনবার্গ, মুম্বাই নিয়ে ক্রিস্টিন ডবিন বা জিম গর্ডন প্রমুখের নাম উল্লেখযোগ্য। পরবর্তী যেটি সেটি হচ্ছে সামরিক ইতিহাস। তাহলে নতুন সামাজিক ইতিহাসের অন্যতম একটি দিক হলো সামরিক ইতিহাস। আমাদের এই সমাজ জীবনে ন্যায় অন্যায়ের প্রতিষ্ঠিত ঘটাতে অনেক সময় যুদ্ধের নানা প্রাসঙ্গিক বিষয় চলে আসে। তাহলে সেই সামরিক ইতিহাস জিনিসটা কি, যেখানে যুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধস্থের বিবর্তন, তার সামরিক বাহিনীর প্রকৃতি ও সমরকুশলতা, যুদ্ধের প্রকৃতি, তার প্রভাব, এই সব বিষয়বস্তু নিয়ে ইতিহাসের যে আলোচনা হয় তাকে বলা হয় সামরিক ইতিহাস চর্চা। এই ইতিহাস চর্চারও সূত্রপাত ঘটেছিল 1970-এর দিকে। ভারতের ইতিহাসে প্রথম কামানের ব্যবহার করেছিলেন আমরা জানি মুঘল সম্রাট যে বাবর। এবং এই সামরিক ইতিহাস চর্চার গুরুত্বটা তাহলে কি? সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব দুটি পয়েন্ট হলো, 1, সামরিক ইতিহাস চর্চার মাধ্যমে কোনো দেশ বা তার সামরিক সক্ষমতা বিবর্তন সম্পর্কে ধারণা লাভ। 2, সামরিক ইতিহাস অতীতের যুদ্ধ কৌশলের নানা ভুলভ্রান্তি ও ত্রুটিগুলো চিনিয়ে দিতে সাহায্য করে। এবং এই সামরিক ইতিহাস সম্পর্কে আমরা যুদ্ধের প্রেক্ষাপট, বিবর্তন ও সামরিক বাহিনীর প্রকৃতি ও প্রভাব ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। সামরিক ইতিহাস চর্চা বিষয়ে ভারতের সামরিক ইতিহাস চর্চায় প্রথম গবেষণা করেছিলেন তিনি ছিলেন স্যার যদুনাথ সরকার। তিনি সামরিক ইতিহাসের উপর একটা পূর্ণাঙ্গ গ্রন্থ লিখেছিলেন। এটির নাম ছিল মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া। দেখি এই বইটিতে আছে কিনা। এখানে সেরকম নেই। 1970 দশক থেকে নতুন সামাজিক ইতিহাসের চর্চার সূত্রপাত, এইটুকুই বলেছে। যাই হোক, স্যার যদুনাথ সরকার তার লেখা যে বইটার নাম সেটা কি বললাম, বইটি হচ্ছে যেটা বই সেটা হচ্ছে মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া, যদুনাথ সরকারের লেখা। এবং ইনি ছিলেন ভারতের সামরিক ইতিহাসের প্রথম গবেষণাকারী ব্যক্তি, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া। এবং সামরিক ইতিহাস চর্চায় ভারতীয় ঐতিহাসিক হিসেবে তার বিশেষ গুরুত্ব ছিল। এছাড়াও কৌশিক রায়, সুরেন্দ্রনাথ সেন, সুবোধ ঘোষ প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য। আর যদি বলা হয় ইউরোপীয় কারা ছিলেন, ইউরোপীয়দের মধ্যে উল্লেখ করা যায় রিচার্ড কোন, মার্ক ফেরো, জন হোয়াইট ক্লে, এই যে আছে, তারপর রজার স্পিলার ইত্যাদি ব্যক্তির নাম উল্লেখ করা যায়। সামরিক ইতিহাস চর্চার উপর আরও যারা বই লিখেছিলেন সেই সব বইগুলো কি কি? সেই সব বইগুলোর কথা বলতে গেলে বলতে হয় মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া, লেখক যদুনাথ সরকার; মিলিটারি সিস্টেম অফ দ্য মারাঠাস, লেখক সুরেন্দ্রনাথ সেন; মিলিটারি কস্টিউম অফ ইন্ডিয়া, লেখক উমাপ্রসাদ, ঠিক আছে। এ মিলিটারি হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, GS সাধু। প্রমুখ ব্যক্তির নাম উল্লেখ করা যায়। নতুন সামাজিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য দিক হল দৃশ্যশিল্পের ইতিহাস। দৃশ্যশিল্পের ইতিহাস অর্থাৎ ছবি আঁকা আর ফটোগ্রাফি। এই চিত্রকলা আর ফটোগ্রাফিকে একত্রে বলা হয়ে থাকে দৃশ্যশিল্প, যার ইংরেজি নাম ভিজুয়াল আর্ট। সম্প্রতি এই দৃশ্যশিল্পের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে দৃশ্যশিল্পের ইতিহাস কাকে বলে? দৃশ্যশিল্পের ইতিহাস বলতে বোঝায় যেখানে সাধারণভাবে মানুষের হাতে আঁকা ছবি, ফটোগ্রাফির মাধ্যমে সেই সময়ের নানান ঘটনা সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জানা যায়
এবং বর্তমানের সঙ্গে সেই অতীতের একটা মেলবন্ধন বা পার্থক্য রচনা করা যায়, এই বিষয়ে যে ইতিহাস চর্চা হয় তাকে আমরা বলবো দৃশ্যশিল্পের ইতিহাস। এটি কিন্তু সামাজিক ইতিহাস চর্চার একটি অন্যতম দিক। দৃশ্যশিল্পের কিন্তু দুটি ভাগ আছে, ওই যে বলছি একটা চিত্রকলা আর হচ্ছে ফটোগ্রাফি। তাহলে চিত্রকলার মধ্যে বলা যায় যে মানুষ কিন্তু প্রাচীনকাল থেকেই দেয়ালে বা পাহাড়ের গায়ে লিখে আসছে। আমরা একটা বিশেষ পরিচিত শব্দ গুহাচিত্র, অজন্তা যেমন গুহাচিত্র এরকম লিখে আসছে। সেই ছবিগুলির মধ্যে কী থাকছে, কোথাও সূর্য, কোথাও চন্দ্র, কোথাও লতাপাতা, কোথাও গাছপালা, কোথাও জীবজন্তু ইত্যাদি প্রচুর দেয়ালচিত্র পৃথিবীর বিভিন্ন দেশের গুহায় মিলেছে, যা ইতিহাসে সেগুলো চিহ্নিত হিসাবে রয়েছে, মানে ইতিহাসে একটা আবিষ্কার হিসাবে চিহ্নিত হয়ে আছে। সেখানে রঙের ব্যবহার পেয়েছি, ছবি আঁকার বিষয়ে পেয়েছি, ছবি আঁকার বিষয় কী তা সম্পর্কে জানতে পেরেছি, ছবি আঁকার কৌশল বা ছবিটাকে কীভাবে আঁকতো এই সম্পর্কে আমরা জানতে পেরেছি। কিন্তু আধুনিক যুগের এই ছবি আঁকার মধ্যে উল্লেখ করা যায় যাদের কথা, ইতালির মধ্যে লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলো প্রমুখের আঁকা ছবির কথা জানা যায়। অন্যদিক থেকে ভারতের ক্ষেত্রে গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর কিংবা যামিনী রায়, নন্দলাল বসু, অশোক মিত্র প্রমুখ ব্যক্তির নাম। তবে কলকাতা এশিয়াটিক সোসাইটিতে বৌদ্ধ ও বৌদ্ধ পরবর্তী যুগের অনেক পাণ্ডুলিপি থেকেও কিন্তু চিত্রকলা বিষয়ে তথ্য জানা গিয়েছে। কলকাতা স্কুল অফ আর্টের অধ্যক্ষ আর্নেস্ট বিনফেল্ড হ্যাভেল এবং সহ অধ্যক্ষ অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলা তথা ভারতের চিত্রকলার বিপ্লব এনেছিলেন। তাহলে কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। এই আর্নেস্ট বিনফিল্ড হ্যাভেল তিনি একটি বই লিখেছিলেন, তার নাম হ্যান্ডবুক অব ইন্ডিয়ান আর্ট। চিত্রকলার ইতিহাসে সেই শান্তিনিকেতনের কলাভবনও কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। তাছাড়া আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনিও কিন্তু একজন বিখ্যাত চিত্রকর ছিলেন। এর সঙ্গে অন্যান্য চিত্রকররা তো বললাম, যে রামকিঙ্কর বেইস, নন্দলাল বসু, যামিনী রায় প্রমুখ। আরেকটি দিক হচ্ছে, সেটা হচ্ছে ফটোগ্রাফি। 1826 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী নিশেফর, ভালো করে নামটা দেখো, ফরাসি বিজ্ঞানী নিশেফর নিয়ে পচে কর্তৃক ক্যামেরা আবিষ্কৃত হয়েছিল। কিন্তু কলকাতায় ক্যামেরার প্রচলন হয় 1840 খ্রিস্টাব্দে, আর 39 খ্রিস্টাব্দে ইউরোপে প্রথম ফটোগ্রাফির সূচনা হয়। ইউরোপে লন্ডনে তখন 1847 সালে ক্যালোটাইপ সোসাইটি নামে একটি ফটোগ্রাফি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর 1853 সালে লন্ডনেই প্রতিষ্ঠিত হয় রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি। পরবর্তীতে আমাদের ভারতে ফটোগ্রাফি সম্পর্কে প্রশিক্ষণ দিতে 1854 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল অব ইন্ডাস্ট্রিয়াল আর্ট গড়ে ওঠে, যার বর্তমান নাম গভর্নমেন্ট আর্ট কলেজ। 1856 খ্রিস্টাব্দে ভারতীয় ও ব্রিটিশদের উদ্যোগে ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গল তৈরি হয়। সদস্য যারা ছিলেন রাজেন্দ্রলাল মিত্র, কানাইলাল দে ও প্রিয়নাথ সেন। ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু পুরুষদের পাশাপাশি মহিলারাও দের মধ্যে ফটোগ্রাফার ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তি যারা ছিলেন, মিসেস উইন্স, অন্নপূর্ণা দত্ত, সত্যেন্দ্রনাথ ঠাকুরের আধুনিকা স্ত্রী জ্ঞানদা নন্দিনী দেবী প্রমুখ নাম উল্লেখ করা যায়। এছাড়া ফটোগ্রাফি সম্পর্কে আরও জানা যায় যে ডক্টর নীলরতন সরকার কলকাতায় এক্স-রে ফটোগ্রাফি প্রবর্তন করে প্রথম রোগ নির্ণয়ের ব্যবস্থা করেছিলেন। ডক্টর নীলরতন সরকার, যেমন এখন বর্তমানে তার নামে যে নীলরতন মেডিকেল কলেজটি আছে। তবে এই সবের উপর ভিত্তি করে দেখা গেছে যে সম্প্রতিকালে ডিজিটাল ক্যামেরা এবং মোবাইল ক্যামেরার ব্যবহারও কিন্তু তথ্যভাণ্ডার নির্মাণে বা ফটোগ্রাফির মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফটোগ্রাফির তাহলে গুরুত্ব কী? ফটোগ্রাফি চর্চার গুরুত্ব হচ্ছে আমরা ফটোগ্রাফির মাধ্যমে পূর্বতন সময় কিভাবে সেই ফটোগ্রাফি ব্যবস্থার বিবর্তন ঘটেছিল বা আঁকার ক্ষেত্রে, চিত্রকলার ক্ষেত্রে সে সম্পর্কে জানতে পারি। সেই সময়ের মানুষের রুচি সংস্কৃতি সম্পর্কে জানা যায় এবং সেখানকার সেই ফটোগ্রাফি প্রযুক্তিগত বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। যেমন আগের ক্যামেরা থেকে বর্তমান ক্যামেরা কতটা ডিজিটালে পরিণত হয়েছে সেটা আমরা বিষয় জানতে পারি। ক্যামেরা জগতে কীভাবে বিবর্তন ঘটেছে তা আমরা জানা যায় এই
দৃশ্যশিল্পের ইতিহাস চর্চার মধ্য দিয়ে। তবে দৃশ্যশিল্পের ইতিহাস চর্চার বিষয়ে বেশ কয়েকজন বই লিখেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা ছিলেন তারা ফটোগ্রাফির ক্ষেত্রে, এই চিত্রের ক্ষেত্রে বিনোদ বিহারী মুখার্জি চিত্রকলা, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, কিংবা গীতা কাপুরের কন্টেম্পোরারি ইন্ডিয়ান পেন্টার্স, রত্নাবলী চ্যাটার্জির ফ্রম ফার্মান টু দ্য স্টুডিও। এছাড়া এই বই থেকে কয়েকজনের নাম উল্লেখ আছে, যেমন বিনোদ বিহারী মুখোপাধ্যায় চিত্রকথা, অবনীন্দ্রনাথের বাগেশ্বরী প্রবন্ধমালা আর চিত্রকথা। পরিবেশ ইতিহাস চর্চা হলো নতুন সামাজিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ দিক। যদি বলা হয় নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রথম শুরু কোথায়, তাহলে বলবো উত্তর আমেরিকাতে। আমরা কিন্তু প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি। সেটা কতই তারিখ? সেটা হচ্ছে 5ই জুন। এই বিশ্ব পরিবেশ দিবস বা ইকো ডে, ওয়ার্ল্ড ইকো ডে, এটি পালিত হওয়া শুরু হয়েছিল 1974 সাল থেকে। সেই থেকে 5ই জুন আমরা এটি পালিত করি। এটা মাধ্যমিক 2020-তে এসেছিল। পরিবেশ ইতিহাস চর্চার থেকে আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল, সেখানকার জীববৈচিত্র্য সম্পর্কে জানতে পারি। পরিবেশ সংরক্ষণে আমাদের কতটা সচেতনতা বৃদ্ধি করতে হবে, বা পূর্ববর্তী মানুষেরা কতটা সচেতন ছিলেন, কেন পরিবেশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে জানতে পারি। এগুলো কিন্তু পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্বতে আলোচনা করা যেতে পারে। তাছাড়া পরিবেশের সংকটের কারণ, তার সমাধান, পরিবেশের উপর খাল খনন, জলাধার, বাস্তুতন্ত্রের কী প্রভাব, এ সম্পর্কে আমরা জানতে পারি। অর্থাৎ ইতিহাসের যে শাখায় পরিবেশের প্রকৃতি, প্রভাব, সমস্যা, সমাধান, পরিবর্তন ধারাকে ব্যাখ্যা আলোচনা করা হয়, তাকে বলা হয় পরিবেশের ইতিহাস। তবে নিম্নবর্গের ইতিহাস চর্চার যে অন্যতম প্রবক্তা ছিলেন রামচন্দ্র গুহ। খেয়াল করো, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক নয়, অন্যতম প্রবক্তা রামচন্দ্র গুহ তার সেই অশান্ত অরণ্যজীবন গ্রন্থে উপজাতীয় কৃষক জীবনের একটা দিক তিনি তুলে ধরেছিলেন। এ বিষয়ে একটি বলে রাখি, মার্কিন পরিবেশবিদ বিখ্যাত তিনি ছিলেন রাচেল কার্সন। তিনি পরিবেশ ইতিহাস সম্পর্কে প্রথম আলোড়ন গড়ে তুলেছিলেন, এক মার্কিন পরিবেশবিদ। তার সম্পর্কে বলা যায় তার লেখা একটি গ্রন্থ সাইলেন্ট স্প্রিং। তাহলে সাইলেন্ট স্প্রিং কার লেখা? রাচেল কার্সন। পরিবেশ ইতিহাস চর্চার সূত্রপাত যেমন উত্তর আমেরিকাতে হয়েছিল, ভারতে কিন্তু পরিবেশ সংক্রান্ত বিষয়েও বেশ কয়েকটি আন্দোলন দেখা দিয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য কর্ণাটকের আপিক্য আন্দোলন 1973 সালে, মহারাষ্ট্রের নর্মদা বাঁচাও আন্দোলন 1985 সালে, উত্তরাখণ্ডের চিপকো আন্দোলন 1974 সালে। এই চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা। আর যিনি ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান, তিনি সেই নেতৃত্ব দিয়েছিলেন, তিনি ছিলেন মেধা পাটেকর। আর আপিক্য আন্দোলন হয়েছিল সেটা তো কর্ণাটকে, এবং পশু রক্ষা আন্দোলনেও নেতৃত্ব দেয় মেনকা গান্ধী। পরিবেশ চর্চা বিষয়ক যারা গ্রন্থ রচনা করেছিলেন, সেই সব উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে ছিল রামচন্দ্র গুহের দ্য ফিশার্ড ল্যান্ড, ইকোলজি অ্যান্ড ইকুয়ালিটি বা ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম, আলফ্রেড ক্রসবির লেখা, রিচার্ড গ্রোভের লেখা গ্রিন ইম্পেরিয়ালিজম। এই বই তো সে একই আছে, তবে র্যাচেল কার্সনের সাইলেন্ট স্প্রিং এটা পড়বে, এটা বেশ গুরুত্বপূর্ণ, বেশিরভাগ পরীক্ষায় এটা এসে থাকে। যেমন র্যাচেল কার্সন সম্পর্কে একটি 2023 সালে প্রশ্ন এসেছিল, যত সম্ভব মনে পড়ছে পরিবেশে ইতিহাসের সাথে যুক্ত ছিলেন কোন ব্যক্তি, তা র্যাচেল কার্সন। বা এই প্রশ্নটা এমন আসতে পারে, র্যাচেল কার্সন কোন বিষয়ের সঙ্গে যুক্ত? পরিবেশ ইতিহাসের সাথে যুক্ত। এছাড়া এর থেকে প্রশ্ন হয়েছিল 2018 সালে পরিবেশ ইতিহাস চর্চার দুটি গুরুত্ব লেখো। দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার আর মাত্র দুটি দিক আলোচনা করে আজকের আলোচনা এখানে শেষ করব। পরবর্তী আলোচনায় আমি রাখবো আধুনিক সমাজের ইতিহাস চর্চার উপাদান কী কী সেই সম্পর্কে। তাহলে আজকের এই দুটোর মধ্যে একটি হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি বা চিকিৎসাবিদ্যার ইতিহাস। এই বিষয়ে মডার্ন যুগে তোমাদের আর বলার তেমন থাকে না যে বিজ্ঞান প্রযুক্তি আজ কতটুকু জায়গায় পৌঁছেছে বা চিকিৎসাবিদ্যা আজ কতটুকু উন্নত হয়েছে, কারণ বর্তমান যুগ মানেই বিজ্ঞান যুগ, মানে বিজ্ঞানের যুগ। তাহলে আধুনিক ইতিহাসের ক্ষেত্রে সেই বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস চর্চার বেশ গুরুত্বতা লাভ করেছে, কারণ পূর্ববর্তী যুগে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কীরকম সেই বিবর্তন ঘটেছিল
বা মানুষ সমাজের উপর কীভাবে প্রভাব ঘটেছিল, প্রযুক্তিগত বিষয়ে কতটা উন্নত লাভ করেছিল, মানুষ সমাজের উপর তার ব্যবহারিক প্রয়োগ ইতিহাস চর্চা করা হয় যে বিষয়, সেটি হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস চর্চা। বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস চর্চা বা আধুনিক ইতিহাস চর্চার সূত্রপাত কিন্তু ভারতে ঘটেছিল, মনে রাখবে, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতার মধ্য দিয়ে। বিজ্ঞান, যার কথা হলো বিশেষভাবে জ্ঞান, আর যেসব উপকরণ বা প্রক্রিয়ার সাহায্যে পরিবেশ বা প্রকৃতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করি তাকে আমরা বলে থাকি প্রযুক্তি। 1930 দশকে সোভিয়েত ঐতিহাসিক রবিস হ্যাসেন কারিগরি বিদ্যা ইতিহাস চর্চার উপর তিনি আলোকপাত করেছিলেন। তাহলে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ্যার গুরুত্ব কী? তাহলে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ্যার গুরুত্ব বলা যায় ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে কীভাবে বিজ্ঞান প্রযুক্তি বা চিকিৎসাবিদ্যা আধুনিক পর্যায়োন্নতি লাভ করলো তা জানা যায়। প্রাচীন ভারতে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ্যার অগ্রগতি, কালানুক্রমিক বিবর্তন সে সম্পর্কে জানা যায়। সাম্রাজ্যবাদী শক্তি সবসময় বিজ্ঞান প্রযুক্তিবিদ্যাকে নিজেদের কুক্ষিগত করে রাখতে চেয়েছিল, শুধু একটি সমকালের অগ্রগতিকে বুঝিয়ে নয়, যে কোনো সমকালের সাম্রাজ্যবাদী শোষণের স্বরূপ উপলব্ধি করতে কিন্তু বিজ্ঞান প্রযুক্তি একটি অন্যতম গুরুত্বপূর্ণ তাদের হাতিয়ার। নতুন সামাজিক এই ইতিহাস চর্চার আলোকপাতের একটি শেষ এবং গুরুত্বপূর্ণ দিক, তা হল নারী ইতিহাস। সাধারণভাবে দেখা যায় বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকই হল নারী। তাদের বিশেষ সমস্ত নারী জাতির জনস্বার্থে 1975-এ নারী বর্ষ এবং 1975 থেকে 85-কে নারী দশক, যেহেতু 10 বছর, আর 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস রূপে পালন করা হয়। আমরা প্রাচীনকাল থেকে সভ্যতা ও সংস্কৃতি থেকে নারী জাতি পুরুষদের দ্বারা প্রভাবিত বা পরিচালিত হওয়ার ফলে নারীর সাধারণ দাবি দাওয়া বা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তাদের ভূমিকা, গুরুত্ব বিষয় উপেক্ষিত বা অবজ্ঞাত হয়ে ছিল। আমরা ইতিহাসের পাতায় পুরুষদের যুদ্ধ, রাজনীতি, কূটনীতি, প্রশাসন ইত্যাদি সম্পর্কে নানান তথ্য আমরা জানতে পারি। সেই তুলনায় আমরা আলোচিত থেকে যাই তাদের কথা, তারা হলো সেই নারী, অর্থাৎ নারী ইতিহাসকে আমরা আলাদাভাবে গুরুত্ব দেয় না, কিন্তু নতুন সামাজিক ইতিহাসে সেই নারী ইতিহাসকে গুরুত্ব দেওয়া হয়েছে। নারীর সেই মর্যাদা, তার অবস্থান, তার বীরত্ব, তার শৌর্য, তার সৃষ্টিকলা, সৃজনশীলতা প্রভৃতির কথা আমরা জানতে পারি। তখন 1970 দশক থেকে সেই ইতিহাস চর্চা এই ধারার সূত্রপাত ঘটে। এ থেকেই আমরা নারী ইতিহাস সম্পর্কে বেশ কয়েকটি দিক তুলে ধরেন তারা, সে সম্পর্কে আমরা জানতে পারি। এখানে যদি প্রশ্ন এসে থাকে তাহলে বলতে হবে নারী ইতিহাস চর্চার সূত্রপাত কবে হয়েছিল, বলতে হবে 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর নারী দশক বলা হয়, যেটা এখানে রয়েছে এই বইটায়, লক্ষ্য করো যে নারী জাতির সম্বন্ধে নারী বর্ষ 1975 থেকে 85, নারী দশক 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবং এই নারীদের বিষয়ে বেশ কয়েকজন বই রচনা করেছেন। বা নারী সংক্রান্ত যে সামগ্রিক একটা বিদ্যা, তাকে এক কথায় বলে নারীবিদ্যা বা মানবীবিদ্যা বা ফেমিনিজম। তাহলে নারী সামরিক ইতিহাস চর্চার এই নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী? তাহলে নারী ইতিহাস চর্চার মধ্য দিয়ে আমরা পুরুষতান্ত্রিক ইতিহাস ধারার বদল ঘটে কিভাবে তা জানতে পারি। ইতিহাসের সমাজ, রাজনীতি, শিক্ষা, স্বাধীনতা আন্দোলনে বা সমাজের নানান ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা নানা দিক জানতে পারি। বা ইতিহাসে নারীদের অংশগ্রহণকারী ছিল কিন্তু যা অনালোচিত ছিল, উপেক্ষিত ছিল, সেগুলি আবার নতুনভাবে জানতে পারি এই নতুন সামাজিক ইতিহাস চর্চার কারণে। তবে এই নতুন সামাজিক ইতিহাস চর্চার উপরে যারা বই লিখেছিলেন তারা কারা? নতুন সামাজিক ইতিহাস চর্চার উপরে যারা বই লিখেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নীরা দেশাই, উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, জোয়ান কেলির ডিড উইমেন হ্যাভ এ রেনেসা, তারপরে হচ্ছে 1974 সালে দোবানের লেখা ফেমিনিজম অফ ডেথ। এই সম্পর্কে বলে রাখি, এই ফেমিনিজম, ঠিক আছে, এই শব্দটি অর্থাৎ ইকো ফেমিনিজম শব্দটি 1960-70 দশকে ইতিহাস চর্চা প্রথম ব্যবহার করেছিলেন কিন্তু এই নারীবাদী ফ্রাঁসোয়া দোবান তার গ্রন্থ ফেমিনিজম অফ ডেথ এই বইটিতে। আজকের যে আলোচনাগুলো করলাম এর উপরে তোমরা যদি নারী ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ইতিহাস বা অন্যদের ইতিহাসের উপরে বইয়ের তালিকা একত্রিতভাবে নিতে চাও তাহলে তোমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এখানে প্রত্যেকটা ইতিহাস চর্চার একটা ছক করে দেওয়া হয়েছে। খেলার ইতিহাস, লেখকের নাম, গবেষক ঐতিহাসিকের নাম, গ্রন্থের নাম উল্লেখ আছে। খাদ্যাভ্যাসের ইতিহাস, গ্রন্থের নাম উল্লেখ আছে। পোশাক পরিচ্ছদের ইতিহাস, সঙ্গীত,
নৃত্য, নাটক, চলচ্চিত্র, স্থাপত্যের ইতিহাস বাকিটা, দৃশ্যশিল্পের ইতিহাস, যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস। আমি একটু দাঁড় করিয়ে রাখছি যাতে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সামরিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, আর সর্বশেষ আজকে আলোচনা নারী ইতিহাস। প্রিয় ছাত্রছাত্রীরা, ধন্যবাদ। আশা করি নতুন সামাজিক ইতিহাসের বিভিন্ন দিক সম্পর্কে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা আলোচনা করতে পেরেছি। এগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধার হবে। আর এরপরে যদি বুঝতে না পারো, কোন বিষয়টা জানতে চাও, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর কেমন হলো ক্লাসটা অবশ্যই জানাবে। আসলে বিস্তারিতভাবে বলতে গেলে যাতে তোমাদের বিষয়টি জটিল থেকে আরও সহজ হয়ে যায়, ওই জন্য ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটি শেয়ার করে দিও যারা অন্যরা বিশেষ সুবিধা পায়। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ठीक ठीक की ना, ठीक ठीक। ভালো লাগা আমাকে বিশেষ অনুপ্রাণিত করে তোলে। ধন্যবাদ। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए।